প্রতিমা দেবী এই বাড়িতে বউ হয়ে এসেছেন প্রায় ৩৫ বছর হয়ে গেল। তবুও ভোরবেলা ঘুম থেকে উঠে জামা কাপড় কেচে রান্নাঘরে ঢোকার অভ্যেসটা আজও রয়ে গেছে। পরিবর্তন শুধু এইটুকু যে তখন দায়িত্ব নিয়ে কে কি কখন খাবে সেই মতো রান্না করতে হতো, আর এখন বৌমা তানিয়া রোজ রাত্রে পরের দিন কি রান্না হবে তার আনাজপত্র বের করে রেখে দেয়। কারণ সে তো আর শাশুড়ি মার মতো অত সকালে উঠতে অভ্যস্ত নয়। বেশি সকালে উঠলে তার যে আবার মাথা ধরে যায়। ঘুম থেকে উঠে বেডটি না পেলে সে ঘর থেকে বেরোবে না। তাই প্রতিমা দেবী আনাজ কাটতে শুরু করার আগে চা তৈরি করে জিতকে ডাকে বৌমা চাটা ঘরে নিয়ে গিয়ে রাখার জন্য। প্রতিদিন কি কি রান্না হবে তার আনাজগুলো কেটে রাখলে একটু বেলায় শেফালি এসে রান্না করে দিয়ে যায়। আজ সকালে প্রতিমা দেবী রান্নাঘরে সবজি কাটতে শুরু করলো। আনাজের ঝুড়িতে বেশ কয়েক রকমের সবজি দেখে তিনি ভাবলেন, অনেকদিন শুক্তো হয়নি, আজ একটু শুক্তো খেতে ইচ্ছে করছে। সেই মতো একটা জায়গায় শুক্তোর আনাজ কেটে রাখলেন। শেফালি এসে রান্না করতে শুরু করে। সব রান্না করে সে চলে যায়। বাড়িতে প্রতিদিন সবার প্রথমে জিত খেতে বসে। তানিয়া জিতকে খাবার বের করে দিতে গেলে শুক্তো রান্না হয়েছে দেখে চিৎকার করে বলে, শেফালি, শুক্তো রান্না করলে কেন? আমি তো বলিনি। প্রতিমা দেবী শুনতে পেয়ে বললেন, আমি বলেছি বৌমা, অনেক দিন শুক্তো খাইনি, তাই একটু রান্না করতে বললাম। তানিয়া বলল, আপনার শরীর ঠিক যায় না, বয়স হচ্ছে, এত উল্টোপাল্টা কেন খান বলুন তো? শরীর খারাপ হলে তো আমাকেই তখন সব করতে হবে। এই সময় ছেলে সবে খেতে বসেছে, কথায় কথা বাড়ালে ছেলেটা না খেয়েই অফিস চলে যাবে। এই ভেবে প্রতিমা দেবী কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে চলে গেলেন। সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকতো। বিনা কটু কথা শুনে অন্ন মুখে তোলা প্রতিমা দেবীর পক্ষে অসম্ভব হয়ে গিয়েছিল। তবুও স্বামীর ভিটে ছেড়ে যাবেন কোথায়? বছর পাঁচেক আগেই তিনি বিধবা হয়েছেন। জিত কাজে ব্যস্ত থাকে, ভীষণ একা লাগে। সেই জন্য প্রতিমা দেবী জিতকে বিয়ে করতে বাধ্য করেন। যদিও তানিয়ার সঙ্গে জিতের প্রেমের সম্পর্ক বেশ কয়েক বছর হয়ে গিয়েছিল, তাই মা বিয়ে করতে বললে আর অপেক্ষা না করে বিয়ে করে নেয়। কিন্তু বিয়ের পর থেকে তানিয়ার কথাতেই সংসার চলে। তানিয়ার সঙ্গে প্রতিমা দেবীর সম্পর্ক একদমই ভালো নয়, কিছু না কিছু নিয়ে লেগেই থাকে। জিত যে এ বিষয়ে তানিয়াকে কিছু বলবে সে সাহস তার নেই। সেদিন দুপুরে মিঠু, তানিয়ার বান্ধবী, তানিয়ার সঙ্গে দেখা করতে আসে। দুই বান্ধবী জমিয়ে গল্প করছে। অনলাইনে খাবার অর্ডার দেওয়া হলো, কিন্তু এর সাথে একটু চা হলে মন্দ হতো না, মিঠু বলল। তানিয়া বলল, দাঁড়া দেখি, মনে হয় ঘুমোচ্ছে। বাড়িতে একজন এসেছে, তাকে যে চা দিতে হয় সেই জ্ঞানটাও হারিয়ে ফেলেছেন। কিভাবে যে সংসার করেছেন কে জানে। বলতে বলতে প্রতিমা দেবীর কাছে গিয়ে বলল, 2 কাপ চা করে দিন তো আমার ঘরে। প্রতিমা দেবী ধরপড় করে উঠে বসলেন। মাথাটা যেন ঘুরে গেল। আস্তে আস্তে রান্নাঘরের দিকে গেলেন। তানিয়ার ঘর থেকে রান্নাঘরের দূরত্ব খুব একটা বেশি ছিল না। প্রতিমা দেবী চা করতে করতে তানিয়ার কথা শুনতে পাচ্ছেন। তানিয়া বলছে, তোর ভাগ্যটা খুব ভালো। শ্বশুরমশাই একটা বিরাট বাড়ি করে দিয়েছেন, শাশুড়ি মোটা টাকা পেনশন পায়, কোনো ঝামেলা নেই। আর আমার দেখ, এই বুড়িটা আজ কাশি তো কাল জ্বর, খাওয়া খরচ, ওষুধ খরচ, জামা কাপড় সব আমাদের ঘাড়ে। শ্বশুরমশাই শুধু ওই ফ্ল্যাটটাই করতে পেরেছেন, কিছু টাকা পয়সা রেখে যেতে পারতেন। প্রতিমা দেবী 2 কাপ চা নিয়ে ঘরে এসে টেবিলের ওপর রেখে চলে গেলেন। মিঠু বলল, তোর শাশুড়ি কিন্তু খুব ঠান্ডা। আমার শাশুড়ি যা বলবেন তাই করতে হবে।
নিখিল মায়ের কথার একটুও নড়চড় করে না। তানিয়া বলল, করবে কি করে? তোর শ্বশুর বাড়িটির আজকের দিনের দাম কয়েক কোটি টাকা, আর সেটা এখনো তোর শাশুড়ির নামে। বেশি কথা বললে তোদের বের করে দেবে। আমার শাশুড়ির কি আছে? এই তো একটা ফ্ল্যাট, আর জিতকে পড়াশোনা করিয়েই সব শেষ। অবশেষে গল্পের ভান্ডার শেষ হতে মিঠু বাড়ি চলল। সেদিনের কথাগুলো শোনার পর প্রতিমা দেবী সারা রাত ঘুমোতে পারেননি। খুব ভোরে উঠে বারান্দায় বসেছিলেন কখন জিত ঘুম থেকে উঠবে তার জন্য। জিত ঘুম থেকে উঠলে জিতের হাতে এক কাপ চা দিয়ে বলল, বৌমার জন্য ঘরে চা দিয়ে আয়, কিছু কথা আছে। জিত চাটা ঘরে রেখে দিয়ে চেয়ার নিয়ে মায়ের পাশে বসলো। বলো, কি বলবে? প্রতিমা দেবী বললেন, মদনপুরে একটা বৃদ্ধাশ্রম আছে, আমি ওইখানেই থাকবো ভাবছি। আমার বয়স হয়েছে, সারা বছরই হয় এটা নয় ওটা, নানা রোগ লেগেই থাকে। তোরা কাজের মানুষ, শুধু শুধু তোদের বিরক্ত করে লাভ নেই। জিৎ বলল, এসব কি বলছো মা? এটা তোমার বাড়ি, তুমি এখান ছেড়ে কোথাও যাবে না। কথাটা শেষ হতে হতে তানিয়া এসে দাঁড়ালো, বলল, তুমি এখানে সকালবেলা কি বকবক করছো? জিৎ বলল, দেখো মা কি বলছে। মা বলছেন বৃদ্ধাশ্রমে থাকবেন। তানিয়া বলল, খুব ভালো কথা বলেছেন, ওখানে ওনার বয়সের আরো অনেকে থাকবে, ওনার খুব ভালো সময় কাটবে। আমরা পারলে মাঝে মাঝে দেখে আসব। উনি এই বয়সে আমাদের সঙ্গে থেকে কি করবেন? ওনাকে রেখে আমিও বাড়ি থেকে কোথাও যেতে পারি না। তুমি না করো না, দিয়ে এসো। এটাই যখন ওনার মনের ইচ্ছে, সেটা করাই ভালো। অবশেষে এক রবিবার জিৎ প্রতিমা দেবীকে সঙ্গে নিয়ে মদনপুরের ওই বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে রওনা দিল। বৃদ্ধাশ্রমের কয়েকজন বয়স্ক মহিলা প্রতিমা দেবীকে সঙ্গে নিয়ে ভিতরে চলে গেলেন। জিৎ ফর্ম ফিল আপ করার পর দেখলো মাকে নিয়ে বেশ কয়েকজন খুব গল্প করছে। দেখে মনে হচ্ছে ওনারা মাকে আগে থেকেই চিনতেন। কৌতূহলবশত জিৎ ওই বৃদ্ধাশ্রমের ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাইল। ম্যানেজার এসে বললেন, বলুন, কিছু বলবেন? জিৎ বলল, এখানকার কয়েকজন কেয়ারটেকারকে দেখছি মায়ের সঙ্গে খুব গল্প করছে, ওনারা কি আমার মাকে চেনেন? ম্যানেজার বললেন, ওনারা কেন, আমরা সবাই আপনাকে আর আপনার মাকে চিনি। জিৎ অবাক হয়ে বলল, সেটা কিভাবে? আমার তো মনে পড়ছে না আমি আগে কখনো এখানে এসেছি বলে। মা আমাকে ঠিকানা দেওয়ায় আমি মাকে নিয়ে আসলাম। ম্যানেজার বললেন, আসলে এই বৃদ্ধাশ্রমটা প্রতিমা দেবীর বাবার। প্রতিমা দেবী বিয়ের আগে এই বৃদ্ধাশ্রমে প্রায়ই আসতেন, দেখাশোনা করতেন। তারপর ওনার বিয়ে হয়ে যায়। এক বর্ষার রাতে আমাদের বৃদ্ধাশ্রমের পিছন দিকে কেউ একটা মাসখানেকের ফুটফুটে ছেলে ফেলে রেখে চলে যায়। আমরা সবাই তাকে এখানে রেখে বড় করব ভাবছিলাম। তখন প্রতিমা দেবীর বিয়ে প্রায় 2 বছর হয়ে গেছে। উনি ওনার স্বামীর সঙ্গে এখানে এসেছিলেন। ওই ছোট্ট শিশুটিকে দেখে প্রতিমা দেবী নিজের কাছে রাখবেন বলে মনস্থ করলেন। সেই দিন থেকেই আপনি ওনাদের কাছে। ওনারাই আপনাকে পিতৃমাতৃ স্নেহে বড় করেছেন। আজ আপনি পড়াশোনা শিখে নিজেকে যে প্রতিষ্ঠিত করে পেরেছেন, তার সম্পূর্ণ অবদান ওনাদের। ওনারা সেদিন আপনাকে নিয়ে না গেলে আপনি সারা জীবন অনাথ পরিচয়ে বেঁচে থাকতেন। প্রতিমা দেবী আপনাকে নিজের সন্তান হিসেবে মেনে নিয়েছিলেন বলেই তিনি আর নিজের গর্ভে সন্তান ধারণ করেননি। ঘটনাচক্রে আজ সেই দিন, যেই দিন উনি আপনাকে এখান থেকে নিজের বাড়ি নিয়ে গিয়ে মানুষ করেছিলেন, আর আজ আপনি ওনাকে নিজের বাড়ির থেকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দিয়ে গেলেন।
কথাগুলো শুনে জিৎ আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, সোজা নিজের বাড়ি চলে এলো। তানিয়া দরজা খুলেই জিজ্ঞাসা করলো, সব ঠিক মতো হয়েছে তো? ওনাকে রেখে এসেছো? জিৎ কোনো কথার উত্তর দিল না। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সামনে বসে অঝোরে কাঁদতে লাগলো। জিৎকে এমন করে কাঁদতে কখনো দেখেনি তানিয়া। খানিকটা থতমত খেয়ে জিৎকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? রাস্তায় কিছু হয়েছে? বলো আমাকে। তুমি কাঁদছো কেন? আমি তো আছি, বলো আমাকে, সব ঠিক হয়ে যাবে। জিৎ বলল, সত্যি বলছো? সব ঠিক হয়ে যাবে? তুমি পারবে আমাকে পাপ মুক্ত করতে? আমি আজ বিরাট অন্যায় করেছি বলে জিৎ সমস্ত কথা তানিয়াকে বলল। তানিয়া সব শুনে জিৎকে সঙ্গে নিয়ে বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে রওনা দিল আর শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে ফিরে এলো। এখন প্রতিমা দেবী তানিয়ার শাশুড়ি মা নন, শুধুই মা। গল্পটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন, আর এই ধরনের গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।